আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: মেজর ডালিমের অবিশ্বাস্যকর বিবাহের করুণ গল্প, কলকাতায় মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রগুলো, ভারতীয় নীলনকশা ও মুজিবনগর সরকার, তাজউদ্দিন আহমেদ ও মুশতাক আহমেদের দ্বন্দ্ব, ভৌগোলিক সীমানা চক্রান্ত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তিত্বে গড়ে তুলেছিল। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: ভৌগোলিক সীমানা বিকৃত করার চক্রান্ত। বর্তমান বাংলাদেশ আদিবঙ্গের একটি অংশমাত্র। 1971 সালে জাতীয় পতাকার মাঝখানে পূর্ব পাকিস্তানের মানচিত্র বসিয়ে দেওয়ার বিষয়টি ছিল চক্রান্তমূলক, কিন্তু মুক্তিযোদ্ধা এবং সচেতন জনতার বিরোধিতার চাপে মুজিবনগর সরকার মানচিত্র সরিয়ে দিতে বাধ্য হয়। আদিবঙ্গের পরিসীমা নির্ধারিত ছিল এভাবে: উত্তরে হিমালয় পর্বতমালা, নেপাল, সিকিম এবং ভুটান; উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র এবং এর অববাহিকার গড়ে ওঠা বদ্বীপ অঞ্চল; উত্তর পশ্চিমে দ্বারগঙ্গা; উত্তরে সমান্তরালভাবে প্রবাহিত ভাগীরথী নদীর অববাহিকার সমতল ভূমি; পূর্ব দিকে বার্মার পর্বতমালা; পশ্চিমবঙ্গের সর্বাঞ্চল বীরভূম, মালভূম, ধলভূম, কেওঙ্গর, বয়ঙ্গরের অরণ্যময় মালভূমি; দক্ষিণ বঙ্গোপসাগর। এই সমগ্র জায়গা নিয়েই ছিল প্রাচীনকালের বঙ্গ অথবা বাংলাদেশ। উল্লেখযোগ্য জনপদগুলো ছিল গৌরপুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সোহম্র, তাম্রলিপ্ত, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, বিল, সাবর, পুলিন্দ, হরি, ডোম, চণ্ডাল, সাউগাতল, মোন্ডা, ওরাগাঁও, ভূমিজ, বাগাদি, বাউরি, পোদ, মালপাহাড়ি এই সমস্ত জনপদের সমন্বয়ে সৃষ্টি হয়েছিল বঙ্গবাসী অথবা বাঙালি জাতিগোষ্ঠীর। কালের আবর্তে বিদেশি আগ্রাসী শক্তিসমূহ এদেশকে পর্যায়ক্রমে বাংলাদেশকে বিভক্ত করেছে তাদের শাসন ও শোষণ কায়েম রাখার জন্য। ভৌগোলিক দ্বিধা বিভক্তির ফলে জাতি হয়ে পড়েছে বিভক্ত, কিন্তু ভৌগোলিক সীমানা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা গড়ে তুলেছিলেন সর্বোৎকৃষ্ট জনপদ, শহর, নগর, বন্দর এবং সমৃদ্ধ রাজ্য ও জনপদ। তারা সৃষ্টি ও বিকাশ ঘটিয়েছিলেন উন্নতমানের সংস্কৃতি এবং বিস্ময়কর ঐতিহ্যবাহী শিল্প ব্যবস্থা। এর সবকিছুই আমাদের জাতীয় গৌরব। কায়েমি স্বার্থবাদীরা যতই চেষ্টা করুক না কেন, আমাদের আবাসভূমির সীমানা সম্পর্কে ধূম্রজাল সৃষ্টি করতে এবং জাতীয়তাবাদ নিয়ে জটিলতা এবং উদ্ভ্রান্তি সৃষ্টি করতে, যাতে করে তাদের কায়েমি স্বার্থ টিকে থাকে, তা একদিন নস্যাৎ হয়ে যাবে। কোনো বিতর্ক সৃষ্টি করতে জনগণকে সর্বকালের জন্য বোকা বানিয়ে রাখা কিছুতে সম্ভব হবে না। জাতি একদিন ঐতিহাসিক সত্যকে অনুধাবন করতে সক্ষম হবে এবং ইনশাআল্লাহ এমন একদিন নিশ্চয় আসবে যখন তারা তাদের দীর্ঘদিনের অন্যায় এবং বঞ্চনার হিসাব নিকাশ করে তাদের ঐতিহাসিক পাওনা আবার আদায় করে নেবে। অধ্যায়: ভারতীয় গোয়েন্দা সংস্থা এই সংস্থাটি কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তিত্ব হিসাবে গড়ে তোলে। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। পুরোপুরিভাবে সুস্থ না হলেও সেপ্টেম্বরের শেষে আমি সেক্টরে ফিরে যাবার সিদ্ধান্ত নেই। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সেপ্টেম্বরে ফিরে গেলাম সেক্টরে। বাঁ হাতে তখনও প্লাস্টার। যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মুক্তি ফৌজ এবং গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়ে হানাদার বাহিনী দিশেহারা। তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তীব্র গেরিলা অভিযানে ভীতসন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড় বড় শহরে প্রতিরক্ষামূলক অবস্থানে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন বিশাল এক মুক্তাঙ্গন। গেরিলারা প্রায় পুরো দেশই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছেন। তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষ একটি বাস্তবতায় পরিণত হয়েছে। মুক্তি ফৌজের সাহস, উদ্যম এবং সাংগঠনিক শক্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রধান প্রধান শহরগুলো, এমনকি ঢাকা শহরেও প্রকাশ্য দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলেছে বীর মুক্তিযোদ্ধারা। নাস্তানাবুদ বেসামাল খান সেনারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় থাকছে। বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠেছে নাবিশ্বাসের কারণ। জানবাজ মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলিতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রায় প্রতিদিন। ইতিমধ্যে বিএলএফ-এর ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা দেশের ভিতরে বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র মুক্তি ফৌজের তুলনায় অনেক উঁচুমানের। ইহা সত্ত্বেও খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ সংঘাতে তেমন একটা অংশগ্রহণ করছে না তারা। পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের উপর অন্যায়, জুলুম, চাঁদাবাজি এবং লুটপাট করছিল তারা।
সে সমস্ত খবর আমরা পাচ্ছিলাম। তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেওয়ার কালে অনেক জায়গায় মুক্তি ফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল। এই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকী নামক এক বিএলএফ সদস্য সম্পর্কে ফলাও করে প্রচারণা শুরু করে এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করছে। এ ধরনের প্রচারণায় আমরা কিছুটা আশ্চর্য হলাম। পাকিস্তান আমলে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক নায়েক কাদের সিদ্দিকীকে শৃঙ্খলা চার্জে শাস্তিমূলকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো বিশেষ ভূমিকার কথা শোনা যায়নি। সেক্ষেত্রে তাকে নিয়ে এত হইচই কী উদ্দেশ্য করা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না। একইভাবে মেজর খালিদ মোশাররফকেও ফোকাসে আনার চেষ্টা করা হয়েছিল কিছুদিন। পক্ষান্তরে মেজর জিয়া তার প্রাপ্য মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে। দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ। কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার যে উদাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন তাকে মেনে নিতে পারেননি আওয়ামী লীগ সরকার। অধ্যায়: মন্ত্রিসভা এবং সচিবালয় গঠন করা হলো। তরুণ আমলারা মুজিবনগর সচিবালয়ে যোগদানে অসম্মতি জানায়। জুলাই-আগস্ট মাসে প্রবাসী সরকার সেই পুরনো ঔপনিবেশিক ধাঁচেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সে সমস্ত আমলারা সীমান্তে পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিল। তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল এই সমস্ত আমলাতান্ত্রিক সংগঠন। সেক্টর এবং সাবসেক্টরগুলোর মতো এই সমস্ত সংগঠনেও ভারতীয় প্রতিপক্ষ নিয়োগ করা হয়েছিল। কিছু তরুণ দেশপ্রেমিক আমলা এই ধরনের উদ্যোগের অসারতা উপলব্ধি করে ওই সমস্ত মন্ত্রণালয় এবং সচিবালয়ে যোগদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। পরিবর্তে তারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। জনাব তৌফিক এলাহি চৌধুরী এবং জনাব কামাল সিদ্দিকী ছিলেন তাদের মধ্যে অন্যতম। পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমেদ তার মন্ত্রণালয় স্থাপন করলেন সার্কাস এভিনিউতে। পুরো মেশিনটাই তখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হিসেবে কাজ করে যাচ্ছিল। পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী, খন্দকার মোশতাক আহমেদের একান্ত সচিব জনাব কামাল সিদ্দিকী। এছাড়া সার্কাস এভিনিউতে জনাব তাহিরউদ্দিন ঠাকুর এবং জনাব মওদুদ আহমেদ বহির্বিশ্বের সাথে এবং বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একটি তথ্য সেল খুলেছিলেন। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে পরিচালিত হতো। আইনজীবী হিসাবে আগারতলা ষড়যন্ত্র মামলায় জনাব মওদুদ আহমেদ আওয়ামী লীগের পক্ষে কৌশলী হয়ে যথেষ্ট কাজ করেছিলেন। তবুও প্রবাসী সরকারের কাছ থেকে তিনি তার উদ্যোগের কোনো স্বীকৃতি পাননি। এ ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করে জনাব মওদুদ আহমেদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে একটি নিবেদনপত্র লিখেছিলেন। তিনি চাইছিলেন স্বীয় উদ্যোগে স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি যা কিছুই করেছিলেন প্রবাসী সরকার তার স্বীকৃতি দিয়ে তাকেও কোনো একটা বড়সড় পদে বহাল করুক। কিন্তু তার সে আশা পূরণ করেনি মুজিবনগর সরকার অজানা কোনো কারণবশত। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অধ্যায়: তাজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুরু থেকেই নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে থাকে। ভারত সরকার যে কোনো কারণেই হোক খন্দকার মোশতাক আহমেদের প্রতি সন্তুষ্ট ছিল না। ইতিমধ্যে থিয়েটার রোডের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতার কথা প্রকাশ হয়ে পড়তে থাকে। নীতিগত অনেক বিষয়েই জনাব তাজউদ্দিন ও তার পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ব্যবধান গড়ে উঠতে থাকে। ভারতীয় সরকারও জনাব মোশতাকের প্রতি বিরূপ হয়ে ওঠে। বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে জনাব খন্দকার মোশতাক আহমেদ গোপনে CIA এর মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অস্থায়ী সরকারের অলক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় তিনি নাকি পাকিস্তান সরকার ও শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে পূর্ব পাকিস্তান সমস্যার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাবার চেষ্টায় আছেন। তার এই উদ্যোগের পিছনে আওয়ামী লীগের দক্ষিণপন্থী বেশ একটা বড় প্রভাবশালী অংশের সমর্থন নাকি রয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার অল্প কিছুদিনের মধ্যেই জেনারেল ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতাদের মাঝে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। নেতাদের অনেকেই তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ করে সহসা বা কোনোদিনই দেশ স্বাধীন করা যাবে কি না এই বিষয়ে বিশেষ সন্দেহ পোষণ করতেন। তাদের মনোভাব ছিল এরূপ: যা হওয়ার তা তো হয়ে গেছে, আখের যতটুকু গোছাবার তাও বেশ গুছিয়ে ফেলা হয়েছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে না পারলে গোছানো সম্পদ ভোগ করা যাবে না। তাই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
তারা কলকাতায় বেশ আরাম আয়েশেই সময় কাটাচ্ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল। এতে তাদের সম্মানেরই শুধু হানি হচ্ছিল তা নয়, তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়ছিলেন মুক্তিযোদ্ধারা। তারা যেখানে অনাহারে, অস্ত্রহীন, বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে লড়ছেন, তখন এই সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেশুমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করছিলেন অতি নির্লজ্জভাবে। এই অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমনায় ভুগছেন। অনেকেই আবার ভারতীয় নীল নকশার কথা আঁচ করতে পেরে শঙ্কিত হয়ে পড়ছেন, কিন্তু তাদের ফিরে যাবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার। ভারত সরকার কিছুতে চাচ্ছে না বাংলাদেশ প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনোরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুক। তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে জনাব তাজউদ্দিন প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হন, ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনো রকম আপোষের বিরোধিতা করছিলেন না। তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশকে স্বাধীন করতে। এভাবেই সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে পড়ছিল। হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী মুশতাক আহমেদ আমেরিকা যাচ্ছেন লন্ডন হয়ে এক সফরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ প্রধান এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মতবিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করবেন এই সফরকালে। অতএব তার এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। যাবার সব প্রস্তুতি প্রায় শেষ। কামাল সিদ্দিকীও যাচ্ছে সফরসঙ্গী হয়ে, কিন্তু সেই অবস্থাতেই আকস্মিকভাবেই সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার। শুধু তাই নয়, মুশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। জনাব মাহবুবুল আলম চাষীকেও সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে। এই ধরনের পরিবর্তনের কারণ সম্পর্কে সবকিছুই চেপে যায় তাজউদ্দিন সরকার, কিন্তু পরে সব গোপনীয়তাই ফাঁস হয়ে যায়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে জনাব মুশতাক আহমেদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তার লন্ডন সফরের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটা চূড়ান্ত ফায়সালা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছা। এই চক্রান্তের খবর পেয়েই জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশেই ওই পদক্ষেপ নিতে বাধ্য হন। আরও তথ্য জানা যায়, খন্দকার মুশতাক আহমেদ, ইয়াহিয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতীয় নীলনকশা এবং মুজিবনগর সরকার। চরম দুর্নীতি। আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ এবং তাদের তল্পিবাহকরা মুক্তিযুদ্ধের সুযোগে চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে। শুধুমাত্র বগুড়ার স্টেট ব্যাংক থেকে লুট করা হয়েছিল 56 কোটি টাকার উপরে। এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটা অংশ। কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনিমিনি খেলার ন্যাক্কারজনক ইতিহাসে কোনো জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসে কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। মন গড়া হিসাবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না। সংগ্রামকালের লুটপাটের সম্পদ রাতারাতি রাজনৈতিক নেতারা, তাদের পরিবার পরিজনরা এবং চিহ্নিত কিছু আমলা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিলেন। বাড়ি বাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা। সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠছিল। সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম এই সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার। এ ব্যাপারে কর্নেল ওসমানীর সাথে কথা হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ায় বিশ্ব পরিসরে সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকেই ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই। সব শুনে তিনি বলেছিলেন, অভিযোগ যুক্তিসম্পন্ন, কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে পড়ব। অবশ্য এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে, কিন্তু সেটা দেওয়া হবে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে গণ আদালতে।
তার এ কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত তো দূরের কথা, কোনো কোর্ট আদালতে ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি। কারণ এই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিলেন। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থা হয়েছিল ঠিক তাই। লুটপাট, চুরি চামারের বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে। কর্নেল উসমানের কথা শুধু কথায় থেকে গেল। স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারেই ন্যায়সঙ্গত কোনো বিচার পায়নি জাতি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে। শুধু পেয়েছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, প্রতারণা ও বঞ্চনা। লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটি বিবরণ নিচে তুলে ধরা হলো। লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল, বার এবং রেস্টুরেন্টগুলোতে তাদের বেহিসাবি খরচের জন্য জয় বাংলার শেড বলে পরিচিত, যেখানেই তারা যান মুক্ত হস্তে বেসুমার খরচ করেন। থাকেন বিলাসবহুল ফ্ল্যাটে কিংবা হোটেলে। সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ড, প্রিন্সেস, ম্যাগস, টিঙ্কস, ব্লু ফক্স, মলিন রো, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলোতে জয় বাংলার শেঠদের ভিড় জমে ওঠে। দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েশি জীবন। বয় বাবুর্চিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন। এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক দিন হোটেল গ্র্যান্ডের বারে মদ পান করতেন। তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কবজা করেছেন কোনোভাবে। তার কাছে রয়েছে প্রায় 4 কোটি টাকা। একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদেরকে হুকুম দেন। বারম্যানরা কাচুমাচু হয়ে তাকে জবাব দেয় সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেওয়া হয়েছে। জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঙালি শেঠ। টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি পুরো হোটেলটাই কিনে নিতে চান। বেসামাল কিন্তু শাসালো খদ্দের। তাই বারম্যানরা চুপ করে সবকিছু হজম করে নিচ্ছিলেন। বাঙালি শেঠ আবল তাবল বকে পরে একজন বারম্যানকে হুকুম দেন আগামীকাল বার খোলার সময় থেকে বন্ধ করার আগ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মদ পরিবেশন করা যাবে না। তারাই শুধু থাকবেন বারে। তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার এলে বাঙালি শেঠ তাকে প্রশ্ন করলেন, রোজ আপনাদের বারের সেল কত টাকা? ম্যানেজার একটা অংশ তাকে জানায়। শেঠ তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন। পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমের টেবে ভরে দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি তাতে গোসল করবেন। ম্যানেজার তার কথা শুনে থ হয়ে গিয়ে মাতালের মাতলামি মনে করে কোনো রকমের সেখান থেকে কেটে পড়লেন। আরেকদিন আরেকজন জয় বাংলার শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতা পরার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে প্রায় 100 জনের একটি শানদার পার্টি দেন। এছাড়া অনেক শেঠরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন। অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন। তাদের এই সমস্ত কীর্তিকলাপের উপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই অভিপ্রায়ে অনেকেই ভীষণ অসন্তুষ্ট ছিলেন তার উপর। অনেকে তার এই সিদ্ধান্তের উপর ক্ষেপে গিয়েছিলেন। তার রহস্যজনক মৃত্যুর পিছনে এটাও একটা কারণ হতে পারে। কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণমুগ্ধ ভক্ত তাকে 9 লক্ষ টাকার দামের হীরের নেকলেস উপহার দিয়েছিলেন। দরগা রুটের বিশু বাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবারবর্গরা। প্রবাসী সরকারের টাকায় প্রায় সবটাই কালো কালো ট্যাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশুবাবুর বাড়িতে এবং 3 নং সোহরাওয়ার্দী এভিনিউয়ের 3 তলার ছাদের 2টো কামরায়। সেখানে থাকতেন অর্থ সচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রফি আক্তার ডলি। এ টাকার কোনো হিসাব ছিল না। কলকাতার বড় বাজারের মারোয়ারিদের সাহায্যে এগুলোর এক্সচেঞ্জ করা হতো। এ কাজে দালালি করেও অনেকে কোটিপতি হয়ে ওঠেন রাতারাতি। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে ওঠে। কোনো এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি পিএসসি অফিসারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেয়োনেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলংকার খুলে নিয়েছিলেন, এমন ঘটনাও ঘটেছে। এ ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে জাহির করার চেষ্টা করেছেন আজ অবধি, কিন্তু তারা ছিলেন মুক্তিযুদ্ধের কলঙ্ক। তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কলঙ্কের ভাগী হতে হয়েছে। যুব শিবির ও শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক। ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় 1 কোটি শরণার্থী।
তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী, যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল, কিন্তু তার কতটুকুই বা দেওয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে। এই সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী সরকারের। বগুড়ার স্টেট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে। সে টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি। অধ্যায়: কলকাতায় মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রগুলো। মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো খবর কিংবা তথ্য জানার জন্য ওই সমস্ত প্রাণকেন্দ্রগুলোই ছিল মূল উৎস। ঐতিহাসিকভাবে বিখ্যাত ৩ নং সোহরাওয়ার্দী এভিনিউ জনাব আর.আই. চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ভিভিআইপিদের প্রায় ১৭টি পরিবার। এই জন্য সোহরাওয়ার্দী এভিনিউ সেই সময় হয়ে উঠেছিল দেশের এলিট শ্রেণীর আশ্রয়স্থল। এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, নামিদামি শীর্ষস্থানীয় আমলা, ব্যবসায়ী, পুলিশ, আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন। উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং তার পরিবার, জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী এনা খালা এবং তার পরিবার, রাফি আক্তার ডলি, জনাব আসাদুজ্জামান এবং তার পরিবার, জনাব আলী আকবর খান, জনাব কামাল সিদ্দিকী, জনাব খসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা, জনাব আব্দুল খালেক এবং তার পরিবার, জনাব অলিউর রহমান এবং ব্রজেন দাস। এদের অবস্থানের ফলেই এই বাড়িটি হয়ে উঠেছিল খবরাখবরের বিশেষ প্রধান কেন্দ্র। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও ১৯ নং সার্কাস এভিনিউ এর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস, প্রিন্সেস স্ট্রিটের বামপন্থীদের আড্ডা, প্রধানমন্ত্রীর সচিবালয়, সিইএনসির হেডকোয়ার্টার্স, বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা, শিয়ালদা এবং বাংলাদেশ বেতার। এই সমস্ত জায়গাগুলো রাত দিন ২৪ ঘন্টায় লোকে লোকারণ্য হয়ে থাকত এবং সব ধরনের খবরাখবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকত। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কী ঘটেছে, গুজব কী রটেছে, তার সব কিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে। অধ্যায়: অন্যান্যরা কী করেছিল। অন্যান্য রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত। অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত। মাওলানা ভাসানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেকটিভ কাস্টডিতে আটক হয়ে থাকেন। মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে যাতে করে তিনি কোনো প্রকারে নেতৃত্ব দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভারতীয় সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানাকে বিশ্বাস করতে পারেনি। তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদের কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেওয়া হয়নি পুরো ৯টি মাস। ভাসানী, নেপের কর্মী ও যুবনেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নন। মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুবনেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সে আবেদন আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউ সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছিলেন, কিন্তু মাওলানা ভাসানী সে ফাঁদে পা দেননি। মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান জাদু মিয়া একবার কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন। তবে তিনি তার দলীয় ও যুব ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মত বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না। তারা ভারত সরকারের কাছ থেকে কোনোরূপ সাহায্যও পাবেন না। তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই রূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান। কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে। আওয়ামী লীগ সরকারও তার আগমনকে সন্দেহের চোখে দেখছিল। তার চলে যাওয়ার পর মেরন, জাফর, রনুরা সম্মিলিতভাবে স্বীয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন। বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারাই, বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন। তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাওয়ার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে
দেশের ভিতর থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন। তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন। বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে। তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী। ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুর ভিত্তি করে আসছিল, ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুর ভিত্তি করছিল। প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখানোর জন্য তথাকথিত 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে 8 সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার। অধ্যায়: অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। MNA, MPA এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন, তাই পরিকল্পনাও গেল ভেস্তে। প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনা করার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবিত হয়নি, কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় MNA, MPA এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি। ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাবসেক্টর কমান্ডারদের। মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামিদামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো। মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা। মুক্তিযোদ্ধারা তাদের বলতেন, গাল ভরা কথায় ফুলগুড়ি শোনানোর দিন শেষ হয়ে গেছে। এখন আমরা যুদ্ধ করছি জানবাজি রেখে। আমাদের জন্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, রসদপত্রের কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই। আমাদের সমস্যার অন্ত নেই। সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্ততপক্ষে আমাদের সাথে থেকে সেই সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারাও এ বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন, দেশ স্বাধীন হলে দেখা হবে। মুক্তিযোদ্ধাদের এই ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে। মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা। অধ্যায়: ভবিতব্য সত্য হলো। বিবিসির একটি সাংবাদিকদের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে। জুলাই মাসের শেষে লাঠিটিলা যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই, মর্টারের গোলা ও মেশিনগানের গুলিতে। চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর CMS-এ নিয়ে যাওয়া হয়। আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকেই যুদ্ধ পরিচালনা করতে হয়। আমার হাসপাতালের ছোটোখাটো রুমটাকেই আমি যুদ্ধ কন্ট্রোল রুম বানিয়ে ফেলি। এ ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ভটকে, কর্নেল বাগচি, মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি। আমি যখন আহত অবস্থায় হাসপাতালে, তখন BBC লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে। তারা আমার সাথে আলাপ করতে চান। আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতাল রুমে। ঘরে আমি তখন শয্যাশায়ী। পরিচয় পর্ব শেষে তাদের একজন চারিদিকে চোখ ঘুরিয়ে বললেন, এ তো দেখছি একটি ছোটোখাটো যুদ্ধ কন্ট্রোল রুম। অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ, ওয়ার্ল্ডের সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন? তখন আমি তাকে বললাম, আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশায়ী হয়ে আছি বলে মুক্তিযুদ্ধ তো আর বন্ধ হয়ে যায়নি। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। সেক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব আমি বিছানায় শুয়েও দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করব। আরও একজন প্রশ্ন করলেন। সে বলল, আমি শুনেছি আপনি আরও 2 জন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। আপনার আপনজন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছেন। তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে। আমি বললাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম। এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি। আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে। দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে, আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে। অতএব এই নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আপনজনদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে। তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি, দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব
আজাদি লাভ করার লক্ষ্যে। স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই, দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করছিলেন, আপনাদের মতো সন্তান যে দেশ জন্ম দিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না। ভদ্রলোকের কথাগুলো আজও মনে আশার আলো যোগায়। ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি। 12 কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে নিশ্চয়ই। স্বাধীন মর্যাদাশীল জাতি হিসাবে সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন। আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকার পরে বিসিবি থেকে প্রচারিত হয়েছিল। এই প্রচারণা থেকে আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অবিস্মরণীয় বিবাহ। বিবাহ পূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা হয়েছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক। বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে ইচ্ছে করেই জানায়নি। বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে। কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছতে পারে। শুয়ে শুয়ে এই সমস্ত চিন্তাই করছিলাম। কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল। ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু সময় নিয়ে দীর্ঘ আলোচনা করার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে। একান্ত অবসর খুব কম সময়ে পাওয়া যায়। কেউ না কেউ আসছেই। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, বেশ ব্যস্ততার মধ্যে আমার সময় কেটে যায়। ডাক্তার, নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেওয়ার জন্য। হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেওয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। মিসেস ভটকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে। তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন। হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসল। মনটাও কেমন যেন উদাস হয়ে গেল। নিম্মিকে বিশেষ করে মনে পড়ছিল। স্মৃতিমধুর অতীতের মনের পর্দায় ভেসে উঠল। কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে। হঠাৎ দেখলাম দরজায় 3 জন এসে দাঁড়িয়েছে। মাহবুব ও ফারুক দুজনে আমার প্রিয় গেরিলা কমান্ডার। কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম। নিজের চোখকেই ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সে বাপ্পি। আমি বললাম, এ কি তুই এখানে? আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম। সে বলল, থাক থাক, উঠতে হবে না। এই কথা বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বলল। আমি বললাম, কিরে বাপ্পি, তুই এখানে এলে কি করে? পথ চিনলি বা কি করে? জানলি বা কি করে আমি এখানে আছি? আগে বল, আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি? পাল্টা প্রশ্ন করল বাপ্পি। কেন জানাইনি সেটা সত্যি কি বুঝতে পারিস না? আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই, বিশেষ করে নিম্মি, কিন্তু তবুও খবরটা তো তোর জানানো উচিত ছিল। তার যুক্তি মেনে নিলাম। ঝগড়া করে লাভ নেই, আমার ভুল হয়েছে মেনে নিলাম। কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন? তোর আহত হওয়ার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান। খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টা করার কোনো ত্রুটি করেননি যে তুই ভালোই আছিস, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তাদের সে সান্ত্বনাবাণী নিম্মি পুরোপুরিভাবে মেনে নিতে পারছিল না কোনো মতেই। তার একই সন্দেহ, ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছেন। নিম্মির সে কি কান্না, সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিল। ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওকে বললাম, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে। কিন্তু বাদ সাধলেন বাবা মা। তারা বললেন, কানাডা যাবার সব কিছু ঠিক হয়ে গেছে, এই অবস্থায় শিলচরে যাবার প্রশ্নই ওঠে না। আমি তখন অবাক হয়ে বললাম, তুই আর নিম্মি উভয়েই কানাডায় চলে যাবি? সে বলল, হ্যাঁ। আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গাম্মু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন। মা দিব্যি দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন। এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল? কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এর জন্য ওর উপর বাবা মা ভীষণ ক্ষেপা। মার ধরেও খেতে হচ্ছে তাকে। ওর এক কথা, তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না। প্রয়োজনে সেও আত্মহত্যা করবে, তবুও কানাডা যাবে না। এই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। সব দিকে সামলাতে পারছি না কিছুতেই। বিশেষ করে নিম্মির যে অবস্থা, কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয়। অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম, ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না। আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে। আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে। ওকে কথা দিয়ে এসেছি, তোর যথাযথ ব্যবস্থা করে আমি ফিরব। প্রয়োজন হলে কলকাতায়ও তোকে নিয়ে যাব।
তারপর ট্রেনে করে শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দফতর খুঁজে পেতে আমাকে এতটুকু ব্যাগ পেতে হয়নি। ওখান থেকে মাহবুব ও ফারুককে সঙ্গে দিয়ে দেওয়া হলো, তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। মজার কথা কি জানিস, শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত। আমি বললাম, হ্যাঁ, মাহবুব ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন। ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সবকিছু জানে। কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল। অতঃপর আমি বাপ্পিকে বললাম, আমার বাঁ দিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবড়াবি না, ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র 3টি LMG বুলেট আর তালুতে মর্টার শেলের পন্টার লেগেছে, এই হয়েছে আর কি। ডাক্তাররা বলেছেন নন স্টপ ব্লিডিং এর মধ্যেও 90 মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছতে পেরেছি তখন এই যাত্রায় মরার ফাড়া কেটে গেছে। এখন তো বহাল তবিয়তে রয়েছি, দেখতে পাচ্ছিস না কেমন যুদ্ধ কন্ট্রোল রুম সাজিয়ে বসেছি, কোনো অসুবিধা নেই। বাপ্পির ছলছল চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার কথায় বাপ্পি উদ্বিগ্নতা কতটুকু এলো ঠিক বুঝতে পারলাম না। অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখানে হাসপাতালে তোর পরে থাকা চলবে না, উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। ঠিক বলেছেন বাপ্পি ভাই, ডাক্তাররাও তাই বলেছেন। কলকাতায় গিয়ে স্পেশালিস্ট এর আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করেছেন। কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন। তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, সেটাই আমরা চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সামরিক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারবেন সুদে আসলে। মাহবুব বাপ্পির কথায় সায় দিয়ে বলে উঠল, হক ভাইকে যে করে হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে। এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতিও ঘটতে পারে। এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে। ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল। বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না। সবার কাছে বিদায় নিয়ে কয়েকদিনের মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। বাই রোডে আমরা গৌহাটি এলাম। সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা। গৌহাটি থেকে প্লেনে কলকাতায়। সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। ওরা সবাই অশ্রুসিক্ত আবেগে বিদায় দিয়েছিল আমাদের। কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব। কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে। ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসাবে যোগদান করেছেন। তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা এবং মানসিক রোগে ভুগছিলেন। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। মেজর মইনুল ইসলাম যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ডো থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে ডেকে পাঠানো হয়েছে। তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সেই অবস্থান করছেন। যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাদের মধ্যে মিত্রিবাসী ডক্টর গনি এবং তার পরিবার, অরূপদা ও পারমিতা বৌদি, জনাব আইয়ুব ও তার স্ত্রী গৌরীদি, প্রতীশ নন্দী ও তার স্ত্রী রিনা, ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসাবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম। তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন। যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন। বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকটভাবে। কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শাসন এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন? পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই? এই ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে। কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন বাংলাদেশের সাথে তাদের অবস্থাকে তুলনা করা ঠিক হবে না। বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এই ধরনের বিতর্কে। তাই আমরাও এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না। সময় সময় আমরা এই ধরনের কথাও তাদের বলেছি। বাংলাদেশের সংগ্রামের ছত্রছায়ায় কংগ্রেস সরকার CRP এবং BSF বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ছাত্র, যুবক মেরে ফেলেছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে। এ ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা, কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন। তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে।
থিয়েটার রোডেই আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনে প্রখ্যাত বন স্পেশালিস্ট ডাক্তার মুরালি মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যে আলাপ করেছেন। আমার ক্ষত পরীক্ষা করে তিনি বললেন, গান পাউডার এবং বুলেট ইনজুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংগ্রিনে টার্ন নিতে পারে। প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই, বাস্তবতাকে মেনে নিতেই হবে। তিনি ঔষধ ইনজেকশন লিখে দিলেন 1 সপ্তাহের জন্য। বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয়। বাপ্পির সাথে নিম্মি এসে আমাকে দেখে গেছে। রোজ তার পক্ষে আসা সম্ভব নয়। সুযোগ মতো সে আমাকে টেলিফোন করে বাপ্পির মাধ্যমে ভালোমন্দ খাবারও পাঠিয়ে দেয়। একদিন বাপ্পি এলো, ভীষণ গম্ভীর ভাব। বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে। ঠিক তাই, কানাডা যাওয়া নিয়ে ঝড় বয়ে যাচ্ছে বাসায়। কথা কাটাকাটি, তারপর বেধড়ক প্রহার। সে বলল, বাসার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, এর একটা আশু সমাধান প্রয়োজন। তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিম্মি। তার মতো কমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। তাকে বাবা মা কিছুতেই কানাডায় পাঠাতে পারবে না। মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতিও ঘটেছে। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে সে। এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হতে পারে তার পক্ষে? সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম। কি করে এ সমস্যার সমাধান সম্ভব? কিছুই ভেবে পাচ্ছিলাম না। নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে। তারা বলল, সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। একমাত্র বিয়ে হলেই নিম্মির কানাডা যাওয়া বন্ধ হতে পারে। একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব। কিন্তু এ অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি? নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মির বাসায়। প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না। ওদের যুক্তি হলো, যেখানে সবকিছুই আজ অনিশ্চিত, সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন? হতাশ হয়ে ফিরে এলো নূর এবং সালাউদ্দিন। ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না। অবস্থা আরও অবনতি ঘটতে থাকে। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান হবার পর নিম্মি আমাকে পরিষ্কার লিখে জানালো, যেভাবেই হোক না কেন তাকে এ অবস্থা থেকে উদ্ধার করতেই হবে। তা না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু তবুও কানাডায় আমাকে এ অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না। কি অসম্ভব দৃঢ়তা! দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়ে করব। নূর, সালাউদ্দিন ওরা আমার সিদ্ধান্তে একমত হলো। এই ব্যাপারে গৌরীদি, গণিনানা, মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম। তারাও অভিমত প্রকাশ করলেন, বিয়েই একমাত্র পথ। নিম্মিকে পথ মারফত জানিয়ে দিলাম, আমরা কিছু একটা করছি, কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে। বিয়ে তো হবে, কিন্তু নিম্মিকে কি করে 3 নং সোহরাওয়ার্দী অ্যাডভিনিউ থেকে বের করে আনা যায়? বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাধীন দুর্গই বটে। সমস্ত ভিআইপি, ভিভিআইপিরা বাস করেছেন সেখানে। তাদের নিরাপত্তার জন্য প্রায় 30-40 জন পুলিশ সার্বক্ষণিকভাবে পাহারায় মোতায়েন রয়েছে। তার উপর নিম্মির উপর রয়েছে কড়া নজর। বাড়ির বাইরে যাওয়া ওর জন্য নিষিদ্ধ। সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা আঁকা হলো। মিসেস জামান, নাইলা, লুবানা ও গৌরীদি যাবেন নিম্মিদের বাসায়। নাইলা, লুবানা নিম্মির বন্ধু বিদায় মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিত আছে। নাইলা, লুবানা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করেছেন, সেটা তখন প্রায় সর্বমহলেই জানা। নিম্মি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার উসিলায় যাবেন তারা। ঠিক হলো, কথার ফাঁকে নাইলা ও লুবানা নিম্মিকে যে করে হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। আর বাহিরে নূরেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবে। এরপর গাড়ি করে সোজা মৈত্রী মাসির বাড়ি। বিয়ে সেখানেই হবে। গণিনানা বিয়ের কাজী, রেজিস্ট্রার এসব কিছুর দায়িত্ব নেবেন। সালাউদ্দিনকে আনুষাঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেওয়া হলো। পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেডকোয়ার্টার্সের গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী। এছাড়া অন্য কাউকে কিছু বলা হলো না। বিয়ের দিন ধার্য হলো 16ই আগস্ট সকাল 10টার দিকে। নাইলারা গিয়ে উপস্থিত হলো 3 নং সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে। প্ল্যান মতো আলাপের এক ফাঁকে নাইলা এবং লোবানা বসার ঘর থেকে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে। সেখানে পৌঁছে নিম্মিকে নাইলা বলল, এক্ষুনি চলো আমাদের সাথে, আজ তোমার বিয়ে। প্রথমটায় আশ্চর্য হয়ে গিয়েছিল নিম্মি, কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু। অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠল নিম্মি। যে কোনো কুমারী মেয়ের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব দুরূহ কাজ। নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতায় সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে।
শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্যে বেচারি হাঁটতেও পারছিল না ঠিকমতো। নাইলা এবং লোবানা ওকে দুদিক থেকে ধরে প্রায় বহন করে পিছনের সিঁড়ি দিয়ে কোনো মতে অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাইরে। সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে। ওখানে আমরা অপেক্ষা করছিলাম। সব বন্দোবস্ত প্লেন মতো ইতিমধ্যে করা হয়েছে। সালাউদ্দিন নিম্মির জন্য 20-25 টাকা দামের দুটো শাড়ি এবং আমার জন্য 10 টাকা দামের একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। সেগুলো পরেই আমাদের বিয়ে হলো। সালাউদ্দিন হলো নিম্মির উকিল বাপ। সাক্ষী হয়ে রইলেন গনি নানা, গৌরীদি, নূর এবং মিসেস জামান। বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মৈত্রী মাসি আমাদের আশীর্বাদ করলেন। বিয়ের দলিল রেজিস্ট্রি করতে 2-3 দিন সময় লাগবে। এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের, কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য। গৌরীদি ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ীর পার্ক স্টেটের একটা গেস্ট হাউস, ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস। সেখানে হবে আমাদের বাসর রাত। আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না। সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হলো গেস্ট হাউসে। নাইলা, গৌরীদি, নূর এবং সালাউদ্দিন আমাদের পৌঁছে দিল। রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে নাইলা, লুবানা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিল আমাদের বাসর ঘর। ওরা চলে যাওয়ার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম। সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে যে যার ফলে চিন্তা ভাবনার কোনো অবকাশই আমরা পাইনি এতক্ষণ। একটা ঘরের মধ্যেই কেটে গেছে পুরো দিনটা। ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিম্মি। অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়ল সে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সময় সব সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ। বেচারি ভীষণভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিল। অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। পরের দিন সকালেই নূর এসে জানালো আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। নিম্মির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছে। আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে। প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছেন যে করেই হোক আমার এবং নিম্মির খোঁজ করে তাকে বের করতে হবেই, আমরা যেখানেই পলায়নরত থাকি না কেন। প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্মিকে উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই। ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীও। ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত। একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিত হয়েছেন। নূরকে বলেছেন ডালিমের মতো যোগ্য অফিসার কী করে এ ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না। নূর আমাদের সাবধান করে দিয়ে বলল, স্যার, আপনারা ঘরের বাইরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত। গনি নানা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার। দলিলটা হয়ে গেলেই সবাইকে বুঝিয়ে ব্যাপারটার আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে। একবার স্থির করছিলাম বাপ্পিকে একটা ফোন করে সবকিছু জানিয়ে ওকে বলি আমরা ভালোই আছি, কিন্তু নূরের কথায় সেটা করা সম্ভব হলো না। 19 তারিখে আমাদের হাতে দলিল পৌঁছালো। সেদিনই সমস্ত ব্যাপারটা সালাউদ্দিন, নূর এবং গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন। সমস্ত কিছু বিস্তারিত জানবার পর জনাব তাজউদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটা একটু মীমাংসা করে দেবার জন্য। জনাব তাজউদ্দিন সেদিনই নিম্মির বাবাকে এবং আমাদের ডেকে পাঠালেন থিয়েটার রোডে। নিম্মির বাবার পৌঁছার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম আমরা দুজনেই। তার আশীর্বাদ করলেন। জনাব তাজউদ্দিন বললেন, যা হবার তা হয়ে গেছে। জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন। তিনি এলে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দুজনকেই। এতেই কাজ হবে, কারণ জনাব চৌধুরীর শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতোই সরল এবং কোমল। অল্পক্ষণ পর জনাব চৌধুরী ও বাপ্পি এসে পৌঁছালো। নূর তাদের অভ্যর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এলো। সেখানে কর্নেল ওসমানীও উপস্থিত ছিলেন। আমাদেরকেও হাজির করানো হলো আসামির মতো। ঘরে ঢুকতেই জনাব তাজউদ্দিন গর্জে উঠলেন, কি করেছো তোমরা? এত বড় দুঃসাহস হলো কি করে? আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে মানুষী কার্যকলাপে। বিয়ে শাদী বাচ্চাদের পুতুল খেলা নয়। মুরব্বীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। জলদি তোমরা বাবার কাছে মাফ চাও। এরপর নিম্মির বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন, চৌধুরী সাহেব, ওরা আপনারই সন্তান, ভুল করে ফেলেছে না বুঝে। ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন। প্রধানমন্ত্রীর কথা শেষ হতে আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম। নিম্মি কান্নায় ভেঙে পড়ল। তাতেই মোক্ষম কাজ হলো।
মোমের মতো গলে গেলেন চাচা, মানে নিম্মির বাবা। নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন। আমাকেও টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। নূর, সালাউদ্দিন ওরা সব তৈরি ছিল। মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকলো বেয়ারারা। এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হলো থিয়েটার রোডে। চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করায়। তিনি ভীষণ জেদি এবং তীব্র অভিমানী। তার রাগ না কমালে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না। এতে হিতে বিপরীত হবারই সম্ভাবনা। ঠিক হলো আরও কিছুদিন আমাদের গেস্ট হাউসে থাকতে হবে। বাপ্পিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করছিল আমাদের উপর। অতি কষ্টে তার মান ভাঙাতে হয়েছিল আমাদের দুজনকেই। বাবা চলে যাবার পর জনাব তাজউদ্দিন বলেছিলেন, দুজনে দুজনকে পছন্দ করে দুঃসাহসিকভাবে বিয়ে করেছ। এখন থেকে তোমরা দুজনেই হবে দুজনের অবলম্বন। দুঃখ করো না, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ে হয়েছিল তোমাদের মতোই, সকলের অমতে। আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও। তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই নূর, সালাউদ্দিনরা সব আমাদের নিয়ে হাসি ঠাট্টায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল। কর্নেল ওসমানীও এসে যোগ দিলেন আমাদের সাথে। সবাই সেদিন একসাথে রাতের খাওয়া খেলাম। বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন। বিদেশের মাটিতে জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজউদ্দিন, কর্নেল ওসমানী, গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট নূর, মৈত্রীমাসি, গৌরদী, গণিনানা, মিসেস জামান, নাইলা, লোবানা, জনাব আইয়ুব, প্রীতি নন্দী, রিনা ইন্দু, ডক্টর মুখার্জি, অরূপদা এবং ওদের মতো অন্য সবার কাছ থেকে যে উষ্ণ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা পেয়েছিলাম সেটা জীবনে কখনোই ভোলা যাবে না। আমরা দুজনেই তাদের কাছে চিরঋণী হয়ে থাকবো সারা জীবন। এই কয়দিনের টেনশনে ঠিকমতো ওষুধ খাওয়া হয়নি, ফলে চিকিৎসা বিঘ্নিত হয়ে তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করে বেড়ে গেল। ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। তাড়াতাড়ি ডাক্তার মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হলো। ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, ঠিকমতো চিকিৎসা না হওয়ায় এবং ঔষধপত্র না খাওয়ায় হাতে গ্যাংগ্রিন শুরু হয়ে গেছে। এই পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে, তা না হলে পুরো হাতটাকে কেটে ফেলতে হতে পারে। ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেল। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি হাসপাতালে ভর্তি হলে নিম্মি একা একটা ফ্ল্যাটে কি করে থাকবে? পুনরায় সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডাক্তার গনি মিয়া। সে বলল, নিম্মি আমার মেয়ে, ও আমার বাসায় থাকবে, তুমি এ নিয়ে চিন্তা করো না, আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও। গনি মিয়ার কথায় কিছুটা আশ্বস্ত হলাম। গারুমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হাসপাতালে। আমার অপারেশন করলেন ডাক্তার মুখার্জি। গ্যাংগ্রিন রোধ করার জন্য বা হাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে, তবুও আল্লাহর রহমতে বা হাতটা বাঁচানো সম্ভব হয়েছে। ডাক্তার মুখার্জি অপারেশন শেষে মন্তব্য করেছিলেন, আর কয়েকটা দিন দেরি হলে পুরো বা হাতটাকেই কেটে ফেলতে হতো। পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয়। আমি বুঝতে পারি ভিতরে ভিতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে। বাড়ি ঘর, একান্ত আপনজন সবাই থাকতেও আজ ভীষণ সে একা। একটু আশ্রয়ের জন্য আজ তাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো। তার উপর আমার শারীরিক অবস্থা নিয়েও বিশেষভাবে চিন্তিত। বাপ্পির কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাচা ভেঙে পড়েছেন। তিনি আমাদের এই মুহূর্তেই বাসায় নিয়ে যেতে চান, কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছ থেকে কথাটা কিছুতেই উঠাতে পারছেন না জনাব চৌধুরী। অত্যন্ত স্নেহবৎসল খালাম্মা। তিনি নিম্মির উপর যে অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক, কারণ নিম্মি তার খুব আদরের, আর সেই নিম্মি এই ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না খালাম্মা। তার বিশ্বাসের অবমাননা করেছে নিম্মি, এটাই তার ক্ষোভের প্রধান কারণ। সবকিছু মিলিয়ে বাসায় একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। এর সবটুকু চাপ পড়েছে নিম্মির মনের উপর। বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। যদি আমি পরে মন খারাপ করি এ কারণে, শুধু আমার জন্যই বেচারির জান আমার মুখ বুঝে সবকিছুই মেনে নিয়ে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে। ওর ত্যাগ, সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। ভাবছিলাম তার এই অসহায় অবস্থার জন্য আমি দায়ী। অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে। মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক না কেন তাকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার আমাকেই করতে হবে। সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো। হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম নিম্মিদের বাসায়। চাচা, বাপ্পি, মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরল। আমি বাপ্পিকে জিজ্ঞাসা করলাম, খালাম্মা কোথায়?
বাপ্পি বলল, আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান, বের হন না খুব একটা, কারো সাথে তেমন কোনো কথাবার্তা বলেন না প্রয়োজন ছাড়া। সব শুনে আমি সোজা চলে গেলাম তার ঘরে। তিনি বিছানায় শুয়েছিলেন। আমাকে দেখে ভূত দেখার মতোই চমকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতেই জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম, খালাম্মা, আমাদের মাফ করে দেন। মাফ আপনাকে করতেই হবে। ঘটনার আকস্মিকতায় তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে হঠাৎ বললেন, আরে পাগল ছেলে, ছাড়ো, কি করছো? তোমার হাতে ব্যথা পাবে তো। আমি আপনাকে নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করবেন। অতঃপর উষ্ণতায় জমা বরফ গলে গেল নিমিষেই। মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন। তার চোখ বেয়ে ঝরছিল অশ্রুধারা। ধরা গলায় জিজ্ঞেস করলেন, নিম্মি কোথায়? আমি বললাম, বাসার ঘরে। সে বলল, আমাকে নিয়ে চলো। আমার অতি প্রিয় খালাম্মা তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে। আমাদের দেখে সবাই অবাক। কি করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটে উঠছিল। নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ঢুকুরে কেঁদে উঠল। আদরের নিম্মিকে বুকে ধরে আবেগের আতিশয্যে নিজেকে আর সামলাতে পারলেন না খালাম্মা। সব বাঁধ ভেঙে গেল। মান অভিমান রাগ সব ভেসে গেল অশ্রুর বন্যায়। দুজনেরই সে কি কান্না। আমরা সব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম। সেদিনই আমাদের ডাক্তার গনু মিয়ার বাসা থেকে চলে আসতে হলো। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান। আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।